এটা আশঙ্কা করেনি, ভেবেছিল ধীরে সুস্থে হবে, ওদের সাথে কথাবার্তা হবে। কিন্তু জেলে ভরে দেওয়ার ফলে কি হলো, পুরো মাঠটা খালি হয়ে গেল এবং মুসলিম লীগ সেই মাঠে ওয়াক ওভার পেয়ে গেল এবং মুসলিম লীগ হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার করতে লাগলো। সে অত্যাচারটা তখনও খুনোখুনির পর্যায়ে যায়নি, কিন্তু এই চাকরি না দেওয়া, আর্থিকভাবে নানাভাবে তাদের পর্যুদস্ত করা, এরকম ধরনের জিনিস করতে লাগলো। এমনকি পরম সেকুলার লেখক সুনীল গঙ্গোপাধ্যায় এই বিষয়ে লিখে গেছেন। ওর পূর্ব পশ্চিম উপন্যাসটা যদি কেউ পড়ে থাকেন তাহলে দেখবেন তার মধ্যে এর কথা আছে। তো যাই হোক, এটা 42 সালের পর থেকে, 42 সালের অগাস্ট মাসের পর থেকে, এই অগাস্ট মাসেই আমরা বসে আছি, এরপর থেকে এইরকমভাবে চলতে লাগলো। এবং চলতে চলতে কেউ জানে না পাকিস্তান জিনিসটা কি। এমনি মুখে মুখে সবাই বলতো পাকিস্তান, এরা বলতো, মুসলিম লীগ বলতো লড়কে লেগে পাকিস্তান, হিন্দুরা তাকে ব্যঙ্গ করে বলতো হাত মে বিড়ি লেকে মুঁহ মে পান লড়কে লেগে পাকিস্তান, হাত মে বিড়ি মুঁহ মে পান লড়কে লেগে পাকিস্তান। কিন্তু পাকিস্তান কোথায়, কেন, কি বৃত্তান্ত কেউ জানতো না। এই ধারণাটা প্রথম দিলেন কিন্তু জিন্না নয়, এই ধারণাটা প্রথম দিয়েছিল ওই মোহনদাস গান্ধী। মোহনদাস গান্ধী জিন্নার সাথে হঠাৎ একটা আলোচনা ফেঁদে বসলো। ততদিনে মোহনদাস গান্ধীকে জেল থেকে ছেড়ে দিয়েছে সরকার। তার কারণ হচ্ছে মোহনদাসের শরীর খারাপ হয়ে গিয়েছিল এবং সে সময় ব্রিটিশ সরকার চাইছিল না যে জেলে মরুক, মরতে হয় বাইরে গিয়ে মরুক। তো সেরকম করে ওকে ছেড়ে দিয়েছিল। এবং সেই সময় রাজাগোপালাচারী, যিনি দক্ষিণ ভারতের নেতা ছিলেন, এবং তিনি জানতেন যে পাকিস্তান ওকে যাই হোক তাতে দক্ষিণ ভারতের কোনো ক্ষতি হবে না। এই রাজাগোপালাচারী এবং মোহনদাস গান্ধী দুজনে মিলে একটা মতলব ফাঁদলেন যে চলুন আমরা জিন্নার সাথে কথা বলি। এই জিন্নার সাথে কথা বললে হয়তো পাকিস্তান সমস্ত ব্যাপার চুকে যাবে। কিন্তু একটা জিনিস ওরা কখনো আন্দাজ করেনি, জিন্না লোকটির কিন্তু অসম্ভব ইচ্ছা শক্তি ছিল, তাকে তার নিজের লক্ষ্য থেকে বিচ্যুত করা প্রায় অসম্ভব ছিল। এইভাবে গান্ধী একে করলেন, জিন্নাকে আহ্বান করলেন যে আমি তোমার সাথে কথা বলতে চাই, এই ব্যাপারে তুমি কোথায় কথা বলতে চাও। জিন্না বললেন আমি অন্য কোথাও গিয়ে কথা বলবো না, আমার বাড়িতে আসতে হবে। গান্ধী উপযাচক হয়ে জিন্নার বাড়িতে গেলেন। গান্ধী উপযাচক হয়ে 1944 সালের সেপ্টেম্বর মাসে জিন্নার বাড়িতে গেলেন। সেখানে গিয়ে নানা রকম কথা বললেন এবং তার ফল হলো অশ্বডিম্ব। কারণ গান্ধীর যা প্রস্তাব ছিল কোনো প্রস্তাব মানল না। কিন্তু এই প্রস্তাবের মধ্যে পাকিস্তানের একটা আবছা আবছা ধারণা দিয়ে দেওয়া হলো। এই আবছা ধারণাটা জিন্না প্রত্যাখ্যান করে দিলেন, বললেন এসব আমি কিছু মানি না। কিন্তু সেই সঙ্গে পরে সাংবাদিক সম্মেলনে তিনি বলেছিলেন হি হ্যাজ ডিফাইন্ড পাকিস্তান ফর মি। এই যে মোহনদাস গান্ধী সেই তো আমাকে বুঝিয়ে দিয়ে গেল পাকিস্তান কি হবে, কোথায় হবে, কিভাবে করা উচিত। এই ইতিহাসটা বেশিরভাগ মানুষ জানেন না, তাদের দোষ নয়, কারণ এই ইতিহাসটা চেপে রাখা হয়েছিল। আমি তো বলছি যে চেপে রাখাটাই হচ্ছে প্রধান দোষ। তো যাই হোক, এইভাবে চলতে লাগলো। চলতে চলতে তারপরে ব্রিটেনে মন্ত্রিসভা বদল হলো। এর আগে ছিল কনজারভেটিভ পার্টি, কনজারভেটিভ না, এর আগে ছিল ওয়ার ক্যাবিনেট, অর্থাৎ সব দলের নেতারা মিলে একটা মন্ত্রিসভা করেছিল। যুদ্ধকালীন পরিস্থিতি, 1945 সালে দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হয়ে গেল এবং দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে ওরা ঠিক করলো ওরা নির্বাচন করবে। সেই নির্বাচনে যে চার্চিল এতদিন ধরে যুদ্ধটা চালিয়েছিলেন এবং প্রচুর প্রশংসা পেয়েছিলেন, সে চার্চিল কিন্তু হেরে গেলেন, তার দল হেরে গেল, কনজারভেটিভ পার্টি হেরে গেল এবং ব্রিটেনের শাসন ক্ষমতায় এলো লেবার পার্টি। এই লেবার পার্টি ভারতের স্বাধীনতার প্রতি সহানুভূতি সম্পন্ন ছিল। এর নেতা ছিলেন ক্লেমেন্ট অ্যাটলি এবং এই অ্যাটলি তারপরে ক্ষমতা পাওয়ার পরে ভারতের স্বাধীনতা দেবেন বলে, ভারতকে স্বাধীনতা দেবেন বলে ঠিক করে মেন প্রধান যে ধাঁধাটায় পড়ে গেলেন, কাকে স্বাধীনতা দেবো, ভারতের শাসনভার আমি কাকে দিয়ে যাব। কারণ দুদল আছে, এদিকে কংগ্রেস আর এদিকে মুসলিম লীগ। আর অবস্থাটা খুব বিচিত্র। মুসলিম লীগ বলছে আমরা মুসলিমদের সমর্থন নিয়ে আছি, আমরা মুসলিমদের দল, মুসলিমদের প্রতিনিধিত্ব করি, আমরা আমাদের শর্তে স্বাধীনতা চাই। আর গান্ধী বলে বেড়াচ্ছেন না না, আমরা তো দু দলেরই, হিন্দু মুসলিম
সকলই সম্মিলিত দল, কোনো মুসলিম কংগ্রেসে নেই তখন, সব মুসলিম কংগ্রেস ছেড়ে চলে গেছে। ওই একজন আবুল কালাম আজাদ ছিলেন যাকে জিন্না বলেছিল শো বয়, মানে কংগ্রেস একটা দেখাবার জন্য একটা খাড়া করে রেখেছে শো বয়। তো এইরকম হলো আর কি। তো সেই সময়ে কি করা উচিত সেটা ঠিক করবার জন্য বিলেতের যে লেবার পার্টি ছিল, লেবার পার্টি তারা ঠিক করলো যে একটা খুব উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা টিম পাঠাবে ভারতে, এবং সেই টিম পাঠালো, তার নাম ছিল ক্যাবিনেট মিশন। এটা আমি 1946 সালের কথা বলছি। 1946 সালের যতদূর মনে পড়ে আমার বোধহয় অগস্ট কি সেপ্টেম্বর মাসে এই ক্যাবিনেট মিশন ভারতে এলো এবং সমস্ত দলের সঙ্গে আলোচনা করলো। শুধু যে কংগ্রেস আর মুসলিম লীগ তা নয়, হিন্দু মহাসভার সঙ্গে আলোচনা করলো, আকালি দলের সঙ্গে আলোচনা করলো, অন্য অনেক দলের সাথে আলোচনা করলো, করে তারা শেষ পর্যন্ত একটা পরিকল্পনা খাড়া করলো যার নাম ছিল গ্রুপিং প্ল্যান। এই গ্রুপিং প্ল্যান ব্যাপারটা কি সেটা সবিস্তারে বলবার এখন সময় নেই, পরিসরও নেই, কিন্তু যেটা বোঝা দরকার সেটা হচ্ছে গ্রুপিং প্ল্যান যদি থাকতো তাহলে কিন্তু ভারত ভাগ হতো না, এবং আমাদের বিশেষ করে বাঙালি হিন্দুদের যে অশেষ কষ্ট সহ্য করতে হয়েছে দেশের এই দেশ ভাগের জন্য, এবং যে কষ্ট সম্পূর্ণভাবে ঐতিহাসিকরা চেপে গেছেন, সেই কষ্টটা করতে হতো না। কিন্তু এই গ্রুপিং প্ল্যান এবং ব্যাপার হচ্ছে যে গ্রুপিং প্ল্যানটা ইচ্ছে সত্ত্বেও অনিচ্ছা সত্ত্বেও কংগ্রেসও সমর্থন করে মেনে নিল, জিন্নাও মেনে নিল। এই সময় পর্যন্ত কংগ্রেসের সভাপতি ছিল জওহরলাল নেহরু, না ভুল বললাম, এই সময় পর্যন্ত কংগ্রেসের সভাপতি ছিল আবুল কালাম আজাদ। তারপরে আবুল কালাম আজাদ সভাপতির ভার জওহরলাল নেহরুকে দিয়ে দিল। তারপরে যে ঘটনাগুলো হলো এগুলো আবুল কালাম আজাদের আত্মজীবনী থেকে নেয়া। এই আত্মজীবনীটার মধ্যেও একটা মজার ব্যাপার আছে, সময় একটু ওয়ার্নিং দিও ভাই, হ্যাঁ যখন এখন দিয়ে দিচ্ছ, বেশ বেশ, হ্যাঁ হ্যাঁ, না এটার বইটা খুব সংক্ষিপ্ত করে বলছি আর কি। তো যে প্রস্তাবটা যেটা দিলে ক্যাবিনেট মিশনের প্রস্তাবটা, যেটা কংগ্রেস মেনে নিয়েছে, মুসলিম লীগ মেনে নিয়েছে, এবং যেটা মেনে নিলে দেশ ভাগ হতো না, সেই প্রস্তাবটার সম্বন্ধে নেহরু বললেন যে না, এই প্রস্তাব মেনেছি কিন্তু আমরা কোনো মেনেছি বা মানিনি, ওরকম একটা মাঝামাঝি জায়গায় আমরা আছি। আর আমরা যখন ব্যবস্থাপক সভায় যাব, কনস্টিটিউশনাল কনফারেন্সে যাব, তখন আমরা আগের কোনো শর্ত মানব না। জিন্না নিজে খুব বিপদের মধ্যে ছিলেন, যে বিপদের মধ্যে ছিলেন মানে উনি এইটা মেনে নিয়ে তারপরে মুসলিম লীগের মধ্যে অনেকে বলছিল আপনি কেন মেনে নিলেন, এতে তো পাকিস্তান দাবি নাকচ হয়ে গেল। কিন্তু জিন্না যখনই দেখলেন যে জওহরলাল নেহরু এইরকম এটা নিয়ে দোনামোনা করছেন, তখনই বলে দিলেন না, হিন্দুদের বিশ্বাস করা যায় না, কোনো ক্রমেই হিন্দুদের বিশ্বাস করা যায় না, অতএব আমরাও এই সম্মতি তুলে নিলাম, এবং পুরো ক্যাবিনেট মিশনটা অষ্টরম্ভা হয়ে গেল। এবং জিন্না তারপরে বললেন যে আমরা এই ক্যাবিনেট মিশন প্রস্তাব মানছি না, এবং আমরা ঘোষণা করছি যে 16ই আগস্ট 1946 সালে আমরা ডিরেক্ট অ্যাকশন দিয়ে করবো, প্রত্যক্ষ সংগ্রাম। তখন অনেকে জিজ্ঞেস করলো আচ্ছা প্রত্যক্ষ সংগ্রাম কি সহিংস হবে না অহিংস হবে? জিন্না বলেছিলেন আই এম নট গোয়িং টু ডিসকাস এথিক্স, আমি তোমাদের সাথে নীতিশাস্ত্র আলোচনা করব না। তারপরে কিছু কিছু নেতা উৎসাহ চেপে রাখতে পারছিলেন না, সবাই মুসলমানরা সবাই জানতো কি হবে এই দিনটা, কিন্তু এটা কোনো ঘোষণা করেনি, লেখা জোখা কোথাও কিছু হয়নি, শুধু মুখের কথা হয়েছিল। এবং যখন এই যেই প্রত্যক্ষ সংগ্রামের কথা এর সাংবাদিকরা আলাপ আলোচনা করতে লাগলো, হিন্দুরাও করতে লাগলো। একজন লিখেছেন যে নিজাম হোটেলে গিয়েছিলেন, সেখানে গিয়ে রোল খেলেন, সম্ভবত বিফ রোল খেলেন, এবং খেয়ে তারপরে ওখানে যে বেয়ারারা ছিল তাদের বললেন যে এই পরশুদিন প্রত্যক্ষ সংগ্রাম আছে, সফল করা চাই, বুঝেছ? আল্লাহ আকবর, হিন্দুদের মুখে কথাটা খুব সহজে আসে, আল্লাহ আকবর বলে বেরিয়ে এলেন। ওরা যদি ওখানে থাকতেন তাহলে জানতেন না ওদের কিমা করে ওই রোলের মধ্যে ভরে দেওয়া হতো সেই সময়। যাই হোক, তো 16 তারিখের আগে
সে সময় কলকাতার মেয়র ছিল এস.এন. উসমান, চামড়ার ব্যবসায়ী। সে তারপরে আজকে কলকাতার প্রথম মুসলিম মেয়র হলো এই ফিরহাদ হাকিম, যে কয়েকদিন আগে বলেছে যারা ইসলামের মধ্যে জন্মায়নি তারা অভাগা। মমতা ব্যানার্জি সমেত সবাই অভাগা। কিন্তু এই এস.এন. উসমান ঘোষণা করে দিল, নাজিমউদ্দিন পরবর্তীকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন, নাজিমউদ্দিন ঘোষণা করে দিলেন যে আমরা একটা অহিংসায় বিশ্বাস করি না, আমরা আমাদের কোনো বাঁধাবাঁধি নেই, আমরা যা প্রয়োজন তাই করব আর কি। আর জিন্না একটা কথা সেই সময় বলেছিলেন যে আই এম নট গোয়িং টু ডিসকাস এথিক্স, তো বললামই। আর একটা কথা বলেছিলেন, আর একটা কথা এই মুহূর্তে আমার মনে আসছে না। তারপরে ওই 16ই আগস্টের সেই কালান্তক দিন এলো, গড়ের মাঠে সভা হলো, সেখানে মুসলিম লীগ সভা করলো, মুসলিম লীগের সঙ্গে কমিউনিস্ট পার্টি ছিল, এবং সেই সময়ে জিন্না ঘোষণা করে দিলেন, জিন্না না সরওয়ার্দী সে সময় বাংলার প্রধানমন্ত্রী ছিলেন, তখন প্রধানমন্ত্রী বলা হতো, তিনি ঘোষণা করে দিলেন যে আজকে তোমাদের নিজেদের দিন, তোমরা যা খুশি করো, পুলিশ এবং মিলিটারিকে আমরা অচল করে দিয়েছি, তোমরা চলে যাও। তারপরে এই সভা ভঙ্গের পরেই সব দল বেঁধে বেরিয়ে পড়লো। হাওড়ার জুট মিল থেকে মানে হাজার হাজার লোক এসেছিল, প্রত্যেকের হাতে কিছু না কিছু অস্ত্র ছিল, পাথর ছিল, বন্দুক ছিল, লাঠি ছিল, কিন্তু তারা বেরিয়ে পড়লো। প্রথমে তারা চৌরঙ্গিতে বন্দুকের দোকান লুট করলো, এবং সেই থেকে আরম্ভ হলো। বাকিটা ইতিহাস, আমার বাকি বক্তারা যা আছেন তাই বলবেন। আমি ঐতিহাসিক পটভূমিটা বললাম। এই ঐতিহাসিক পটভূমি আমার লেখা যে বইটা আছে, যা ছিল আমার দেশ, সেটাতেও আছে। শ্যামাপ্রসাদের যে জীবনী আমি লিখেছি সেটাতেও আছে। আপনারা পড়লে আমার মনে হয় উপকৃত হবেন। আমারও দুটো পয়সা হবে, সেটা আলাদা কথা, কিন্তু সংক্ষেপে এই নিবেদন, এবং আপনারা ধৈর্য ধরে শুনেছেন, সেই জন্য ধন্যবাদ।